শুরু হচ্ছে তৃতীয় অধ্যায় বর্ণনাধর্মী প্রশ্নের নম্বর 14। সর্বাত্মকবাদের সংজ্ঞা, উদাহরণ ও বৈশিষ্ট্য আলোচনা করো। সর্বাত্মকবাদের সংজ্ঞা। সর্বাত্মকবাদ হল এক ধরনের সামগ্রিক স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার সংজ্ঞা অনুসারে সর্বাত্মকবাদ সরকারের এমন একটি রূপ যা দেশের নাগরিকদের জীবনের ওপর সর্বাত্মক নিয়ন্ত্রণ কায়েম করতে চায়। সর্বাত্মকবাদ এমন এক রাজনৈতিক ব্যবস্থা যেখানে কোনো বিরোধী কণ্ঠস্বর বা বিরোধী রাজনৈতিক দল বা বিরোধী রাজনৈতিক শক্তি কিছুই থাকবে না। এই রাজনৈতিক ব্যবস্থায় সমস্ত রকম বিরোধী শক্তিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সর্বাত্মকবাদে যাবতীয় রাষ্ট্রীয় ক্ষমতা একজন স্বৈরাচারী শাসকের হাতে কুক্ষিগত থাকে। এই স্বৈরাচারী শাসক তার অবাধ রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে একদিকে যেমন দেশের জাতীয় রাজনীতিকে নিজের নিয়ন্ত্রণে রাখেন, অন্যদিকে তেমনি দেশের জনগণের ব্যক্ত জীবন তথা সমাজ জীবনকেও নিয়ন্ত্রণের অধীনে নিয়ে আসেন। প্যারা আরম্ভ। সর্বাত্মকবাদের উদাহরণ। ইতালির একনায়ক বেনিতো মুসোলিনি 1920 দশকে প্রথম দিকে ইতালির নতুন ফ্যাসিবাদী রাষ্ট্রকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য টোটালিটেরিয় শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। তার বক্তব্য ছিল সবকিছুই রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রের বাইরে কিছুই নয়, রাষ্ট্রের বিরুদ্ধেও কিছু নেই। বন্ধনীর মধ্যে এভরিথিং উইদিন দ্য স্টেট, নাথিং আউটসাইড দ্য স্টেট, নাথিং এগেইনস্ট দ্য স্টেট। বন্ধনী শেষ। প্যারা আরম্ভ। সর্বাত্মক রাষ্ট্রীয় শাসনের যে মতাদর্শ সর্বাত্মকবাদে গড়ে তোলে তার ঐতিহাসিক উদাহরণ হল হিটলারের ন্যাৎসি জার্মানি। বন্ধনীর মধ্যে 1933 থেকে 1945। বন্ধনী শেষ। স্ট্যালিনের সোভিয়েত ইউনিয়ন। বন্ধনীর মধ্যে 1924 থেকে 1953। বন্ধনী শেষ। মুসোলিনির ইতালি। বন্ধনীর মধ্যে 1922 থেকে 1943। বন্ধনী শেষ। মাও জেদংয়ের চীন। বন্ধনীর মধ্যে 1949 থেকে 1976। বন্ধনী শেষ। এবং নে উইনের বার্মা। বন্ধনীর মধ্যে 1962 থেকে 1988। বন্ধনী শেষ। বর্তমান সময়ে সর্বাত্মকবাদের একটি প্রকৃষ্ট উদাহরণ হল কিম জং উনের উত্তর কোরিয়ার রাজনৈতিক ব্যবস্থা। প্যারা শেষ। প্যারা আরম্ভ। সর্বাত্মকবাদের বৈশিষ্ট্য। সর্বাত্মকবাদের কতগুলো মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলির বিশ্লেষণের মাধ্যমে সর্বাত্মকবাদের স্বরূপ বা প্রকৃতির পরিচয় পাওয়া যায়। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল 1. সর্বাত্মক রাষ্ট্রীয় ক্ষমতা। সর্বাত্মকবাদের প্রধান বৈশিষ্ট্য হল রাষ্ট্রীয় ক্ষমতার সর্বব্যাপী নিয়ন্ত্রণ। রাষ্ট্রীয় ক্ষমতা শুধু আইন, শাসন ও বিচারের রাষ্ট্রকাঠামোর মধ্যে সীমিত থাকে না। রাষ্ট্রীয় ক্ষমতা এখানে জনগণের ব্যক্তিজীবন বা সমাজ জীবনকেও নিয়ন্ত্রণ করে। এর ফলে ব্যক্তির স্বাধীন চিন্তা, স্বাধীন জীবনযাপন, স্বাধীন মত প্রকাশ সবকিছুই ব্যাহত হয়। প্যারা শেষ। 2. রাষ্ট্রের জন্য ব্যক্তি, ব্যক্তির জন্য রাষ্ট্র নয়। সর্বাত্মকবাদে রাষ্ট্র আগে, ব্যক্তি পরে। এখানে রাষ্ট্রের জন্য ব্যক্তি, ব্যক্তির জন্য রাষ্ট্র নয়। এজন্য সর্বাত্মকবাদে ব্যক্তি স্বাতন্ত্র্য বা ব্যক্তি স্বাধীনতাকে স্বীকার করা হয়নি। সর্বাত্মকবাদ মনে করে রাষ্ট্র যেহেতু জনগণ তথা জাতির বিবেক, তাই ব্যক্তির ভালো মন্দের বিষয়টি নিয়ন্ত্রণ করাও রাষ্ট্রের কাজ। প্যারা শেষ। 3. একদলীয় ব্যবস্থা। সর্বাত্মকবাদে যে দল ব্যবস্থাকে অনুমোদন করা হয় তা হল একদলীয় ব্যবস্থা। সর্বগ্রাসী মতাদর্শ বহুদলের অস্তিত্বকে স্বীকৃতি দেয় না। এজন্য স্বৈরতান্ত্রিক শাসকের দল ছাড়া বিরোধী কোনো দল বা বিরোধী সংগঠন বা বিরোধী কণ্ঠস্বরের এখানে কোনো জায়গা নেই। যদি কোনো বিরোধী শক্তি মাথা চাড়া দিয়ে ওঠে তবে তাকে সমূলে বিনাশ করা হয়। এভাবেই জার্মানিতে হিটলার ন্যাৎসি পার্টির বিরোধী কোনো শক্তিকে জমিয়ে উঠতে দেননি।
প্যারাশেষ 4 গণতান্ত্রিক মূল্যবোধের অনুপস্থিতি। সর্বাত্মকবাদী গণতান্ত্রিক মূল্যবোধকে স্বীকৃতি দেয় না। এজন্য প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই জনগণ দেশের শাসনকার্যে অংশ নিতে পারে না। গণতন্ত্রে যেরকম ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে দেশের শাসনকার্যে অংশগ্রহণ করেন, তা সর্বগ্রাসী রাষ্ট্রে কল্পনাও করা যায় না। প্যারাশেষ 5 গণমাধ্যমের নিয়ন্ত্রণ। সর্বাত্মকবাদী গণমাধ্যম অর্থাৎ টিভি, ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া হয় না। সর্বাত্মক রাষ্ট্রে ক্ষমতাসীন মত প্রচার করাই ছিল গণমাধ্যমের প্রধান কাজ। গণমাধ্যম বা মিডিয়া এখানে পুরোপুরি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের অধীনে থেকে কাজ করে। প্যারাশেষ 6 পুলিশি নিয়ন্ত্রণ ও রাষ্ট্রীয় সন্ত্রাস। সর্বাত্মকবাদ যে রাষ্ট্র ব্যবস্থাকে গড়ে তোলার পক্ষপাতী, সেখানে সবকিছুই পুলিশি নিয়ন্ত্রণের অধীনে আনা হয়। এজন্য সারা দেশে জনগণের উপর নজরদারি চালিয়ে যাওয়ার জন্য গুপ্তচর বাহিনী গড়ে তোলা হয়। এই গুপ্তচর বাহিনীর রিপোর্টের ভিত্তিতে নির্বিচারে গ্রেপ্তারি, ধরপাকড়, নির্যাতন, দমনপীড়ন চালিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করা হয়। এভাবে সর্বগ্রাসী রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রীয় সন্ত্রাস রাষ্ট্র পরিচালনার প্রধান চালিকাশক্তি হিসাবে কাজ করে। প্যারাশেষ পৃষ্ঠা 62 7 সহিংসতা। সর্বাত্মকবাদী রাষ্ট্র ব্যবস্থায় সহিংসতা একটি অন্যতম বৈশিষ্ট্য হিসেবে কাজ করে। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে স্বৈরাচারী শাসক বিরুদ্ধ মতামতের মানুষজনকে দমনপীড়ন করতে হিংসার আশ্রয় নিতে দ্বিধা করে না। এমনকি রাষ্ট্রের এই সহিংস কার্যকলাপকে তারা ন্যায়সঙ্গত বলেও দাবি করে থাকে। স্বৈরাচারী শাসক রাষ্ট্রীয় স্বার্থের দোহাই দিয়ে হিংসার আশ্রয় নেওয়ার মধ্যে অন্যায় কিছু দেখতে পায় না। এভাবে হিটলারের নাৎসি জার্মানিতে এবং স্ট্যালিনের সোভিয়েত ইউনিয়নের যথাক্রমে ইহুদি এবং কুলাকদের বন্ধনীর মধ্যে রাশিয়ান ধনী কৃষকদের নির্বিচারে নিপীড়ন ও নিধন করা হয়। প্যারাশেষ 8 অতি মানব তত্ত্ব। সর্বাত্মকবাদে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে সেখানে স্বৈরাচারী রাষ্ট্রনায়ককে অতি মানব বলে তুলে ধরা হয়, অর্থাৎ সর্বগ্রাসী রাষ্ট্রনায়কের এমন একটা ইমেজ তৈরি করে দেয় যেন তিনি সাধারণ মানুষ নন, তিনি একজন অতি মানব, সমগ্র জাতি তিনি ভাগ্য নিয়ন্তা। সেই সঙ্গে এই ইমেজও খাড়া করা হয় যে অতি মানব কোনো ভুল করতে পারে না, তিনি সমস্ত রকম ভুলভ্রান্তির ঊর্ধ্বে। ইতালিতে মুসোলিনি, জার্মানিতে হিটলারের এরকম অতি মানব ইমেজ গড়ে তোলা হয়। এই সঙ্গে 14 নম্বর প্রশ্নটি শেষ হলো। একটি ছকের মাধ্যমে এটা দেখানো হয়েছে। ছকের মাঝের বৃত্তে সর্বাত্মকবাদের বৈশিষ্ট্য। 1 প্রথম বৃত্তে সর্বাত্মক রাষ্ট্রীয় ক্ষমতা। 2 দ্বিতীয় বৃত্তে রাষ্ট্রের জন্য ব্যক্তি, ব্যক্তির জন্য রাষ্ট্র নয়। 3 নম্বর বৃত্তে একদলীয় ব্যবস্থা। 4 নম্বর বৃত্তে গণতান্ত্রিক মূল্যবোধের অনুপস্থিতি। 5 নম্বর বৃত্তে গণমাধ্যম নিয়ন্ত্রণ। 6 নম্বর বৃত্তে পুলিশি নিয়ন্ত্রণ ও রাষ্ট্রীয় সন্ত্রাস। 7 নম্বর বৃত্তে সহিংসতা এবং 8 নম্বর বৃত্তে অতি মানব তত্ত্ব। এই সঙ্গে 14 নম্বর প্রশ্নের উত্তর শেষ। বক্সের মধ্যে মূল্যায়ন। সর্বশেষ বলা যায় সর্বাত্মকবাদ মানব সভ্যতা পরিপন্থী। এটি একটি নিকৃষ্ট ধরনের অগণতান্ত্রিক ও মানবতা বিরোধী মতাদর্শ ছাড়া আর কিছুই নয়। মূল্যায়ন শেষ। প্রশ্ন শেষ। পরবর্তী প্রশ্ন 15 নম্বর। সর্বাত্মকবাদের গুণ বা সুবিধাগুলি আলোচনা করো। সর্বাত্মকবাদের গুণ বা সুবিধা। সর্বাত্মকবাদ হলো এমন এক রাজনৈতিক ব্যবস্থা যেখানে বিরোধী রাজনৈতিক দল ও বিরোধী মতামত সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকে। এ হলো এমন এক রাজনৈতিক ব্যবস্থা যেখানে সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা একজন স্বৈরাচারী শাসকের হাতে কক্ষিগত থাকে, যিনি সেই সর্বগ্রাসী ক্ষমতা প্রয়োগের মাধ্যমে দেশের মানুষদের জীবন ও স্বাধীনতাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন। সর্বাত্মকবাদের গুণ হিসেবে যে বিষয়গুলি উল্লেখ করা হয় তার মধ্যে রয়েছে 1 দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও রূপায়ণের ক্ষমতা। সর্বাত্মকবাদী রাষ্ট্রে যে কোনো রকম
সরকারি নীতি, কর্মসূচি ও সিদ্ধান্ত গ্রহণে কোনো রকম দেরি হয় না। কোনো প্রশাসনিক বিষয় বা কোনো প্রশাসনিক সমস্যার নিষ্পত্তির জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় এবং সেই সিদ্ধান্তকে দ্রুত বাস্তবায়িত করা হয়। সর্বাত্মকবাদ রাষ্ট্রনায়কের মতামতের উপরে কেউ থাকে না বলে তার নেওয়া কোনো সিদ্ধান্তকে রূপায়িত করতেও কোনো দেরি হয় না। প্যারা আরম্ভ 2। সংকটকালীন সময়ের উপযোগী। প্রাকৃতিক দুর্যোগ বা আভ্যন্তরীণ গোলযোগ অথবা বৈদেশিক আক্রমণ ইত্যাদি সংকটকালীন সময় রাষ্ট্রনায়কের সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে পারেন। এক্ষেত্রে রাষ্ট্রনায়কের একক সিদ্ধান্তই যেহেতু চূড়ান্ত, তাই দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। প্যারা আরম্ভ 3। আর্থিক বিকাশ। সর্বাত্মক রাষ্ট্রের শিল্পায়ন এবং আর্থিক বিকাশের ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি সাফল্য পাওয়া যায়। সারা দেশের জন্য একক কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকার ফলে সর্বাত্মক রাষ্ট্রে সরকারি অফিসারদের আমলাতান্ত্রিক প্রশাসন চালানোর কোনো সুযোগ থাকে না। এর ফলে সর্বাত্মক রাষ্ট্রে রাষ্ট্রনায়কের উন্নয়নমূলক কর্মসূচির রূপায়ণে কোনো রকম বাধা বিপত্তি না থাকায় শিল্পায়ন ও আর্থিক বিকাশের হার অনেক দ্রুত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সোভিয়েত ইউনিয়নে স্ট্যালিনের রাষ্ট্র সর্বস্ববাদী শাসনে এমনটা দেখা গেছে। 4। একক কেন্দ্রীয় নিয়ন্ত্রণ। সর্বাত্মক রাষ্ট্রের প্রশাসনে সারা দেশে একক কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকে। অন্য কোনো প্রতিষ্ঠান বা সংস্থার নিয়ন্ত্রণের কোনো অস্তিত্ব এখানে থাকে না। এই অবস্থায় প্রশাসনিক কর্মকাণ্ড রূপায়ণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। 5। সামাজিক শৃঙ্খলা ও কঠোর অনুশাসন। সর্বাত্মক রাষ্ট্রে আইনের অনুশাসন অনেক কঠোর হওয়ায় কোনো রকম সামাজিক বিশৃঙ্খলা দেখা যায় না। সারা দেশে আইনের যে কঠোর অনুশাসন বলবৎ হয় তার ফলে সামাজিক শৃঙ্খলা বজায় থাকে। 6। জাতীয় ঐক্যবোধ। সর্বাত্মক রাষ্ট্রে শুধু যে রাষ্ট্রনায়ককে অতিমানব মনে করা হয় তাই নয়, রাষ্ট্রকেও শ্রেষ্ঠ বলে মনে করা হয়। এর ফলে জাতীয় শ্রেষ্ঠত্বের যে ধারণা গড়ে ওঠে তা জাতীয় ঐক্যবোধ সৃষ্টিতে সাহায্য করে। 15 নম্বর কোয়েশ্চেনের উত্তর শেষ। একটা ছকের মাধ্যমে দেখানো হয়েছে বৃত্তের মধ্যে সর্বাত্মকবাদের গুণ। 1. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও রূপায়ণের ক্ষমতা প্রথম বৃত্তে। দ্বিতীয় বৃত্তে সংকটকালীন সময়ের উপযোগী। তৃতীয় বৃত্তে আর্থিক বিকাশ। চতুর্থ বৃত্তে একক কেন্দ্রীয় নিয়ন্ত্রণ। পঞ্চম বৃত্তে সামাজিক শৃঙ্খলা ও কঠোর অনুশাসন এবং ষষ্ঠ বৃত্তে জাতীয় ঐক্যবদ্ধ। এর সঙ্গে 15 নম্বর উত্তর শেষ। আরম্ভ হচ্ছে 16 নম্বর প্রশ্ন। প্রশ্নটি সর্বাত্মকবাদের দোষ বা অসুবিধাগুলি আলোচনা করো। সর্বাত্মকবাদের দোষ বা অসুবিধা। সর্বাত্মকবাদের প্রধান দোষগুলি হল 1. ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী। সর্বাত্মকবাদে ব্যক্তি স্বাধীনতার কোনো জায়গা নেই। এটি এমন একটি মতাদর্শ যেখানে রাষ্ট্র আগে ব্যক্তি পরে। সর্বাত্মক মতাদর্শে এজন্য বলা হয় রাষ্ট্রের জন্য ব্যক্তি, ব্যক্তির জন্য রাষ্ট্র নয়। এক কথায় সর্বাত্মকবাদ ব্যক্তি স্বাধীনতার সম্পূর্ণ পরিপন্থী। 2. অগণতান্ত্রিক। সর্বাত্মকবাদ গণতন্ত্রের সম্পূর্ণ বিপরীত একটি মতাদর্শ। গণতন্ত্র হলো জনগণের শাসন, অন্যদিকে সর্বাত্মকবাদ হলো স্বৈরাচারী শাসকের শাসন। সর্বাত্মকবাদের শাসকের কথাই শেষ কথা। এখানে সর্বাত্মক রাষ্ট্রনায়কই হলো রাষ্ট্র। প্যারা শেষ। 2. অগণতান্ত্রিক। সর্বাত্মকবাদ গণতন্ত্রের সম্পূর্ণ বিপরীত একটি মতাদর্শ। গণতন্ত্র হলো জনগণের শাসন, অন্যদিকে সর্বাত্মকবাদ হলো স্বৈরাচারী শাসকের শাসন। সর্বাত্মকবাদের শাসকের কথাই শেষ কথা। এখানে সর্বাত্মক রাষ্ট্রনায়কই হলো রাষ্ট্র। প্যারা শেষ। 3. একদলীয় শাসন। সর্বাত্মকবাদে একটিমাত্র রাজনৈতিক দল থাকে, অন্য কোনো দলের অস্তিত্ব এখানে কল্পনাও করা যায় না। এর ফলে জনগণের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটে না। সেই সঙ্গে একদলীয় যাবতীয় সিদ্ধান্ত মাথা পেতে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। প্যারা শেষ।
4. ব্যক্তি পরিসরে রাষ্ট্রের প্রবেশ। সর্বাত্মক রাষ্ট্রের সবচাইতে বড় ত্রুটি হল ব্যক্তির নিজস্ব পরিসরে রাষ্ট্রের হস্তক্ষেপ। এমনটা আর কোনো রাজনৈতিক ব্যবস্থায়, এমনকি একনায়কতন্ত্রেও দেখা যায় না। পৃষ্ঠা 63। সর্বাত্মক রাষ্ট্র এজন্যই সর্বাত্মক যে সব কিছুই সে গ্রাস করতে চায়। ব্যক্তির স্বাধীন চিন্তা, স্বাধীন জীবনযাপন, স্বাধীন উদ্যোগ সব কিছুকেই গ্রাস করতে চায় রাষ্ট্র। এক দমবন্ধ করা পরিবেশ যেখানে ব্যক্তি জীবনের নাভিশ্বাস ওঠে। প্যারা শেষ। 5. সৃজনশীলতা। সৃজনশীলতার চরম শত্রু। সর্বাত্মক রাষ্ট্রকে শিল্প, সাহিত্য, সংস্কৃতির নতুন উদ্ভাবন ও সৃজনশীলতার চরম শত্রু বলে মনে করা হয়। এখানে সবকিছুই যেহেতু সর্বাত্মক রাষ্ট্রনায়কের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই শিল্প সাহিত্যকেও রাষ্ট্র সর্বস্ব করে গড়ে তোলার চেষ্টা করা হয়। মুসোলিনি, ফ্র্যাঙ্কো ও স্ট্যালিনের শাসনকালে এমনটাই দেখা গেছে। এর ফলে অনেক ব্যবধানশীল মানুষকে দেশত্যাগ করতে হয়েছে, এই সঙ্গে কারাবাস, এমনকি প্রাণ বিসর্জনও দিতে হয়েছে। প্যারা শেষ। সর্বশেষ বলা যায়, সর্বগ্রাসীবাদ শুধু যে মানবতার শত্রু তাই নয়, মানব সভ্যতারও শত্রু। 16 নম্বর প্রশ্নের উত্তর শেষ। এটা একটি ছকে দেখানো হয়েছে। ছকের মাঝের বৃত্তে সর্বাত্মকবাদের দোষ। 1. প্রথম বৃত্তে ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী, দ্বিতীয় বৃত্তে অগণতান্ত্রিক, তৃতীয় বৃত্তে একদলীয় শাসন, চতুর্থ বৃত্তে ব্যক্তি পরিসরে রাষ্ট্রের প্রবেশ এবং পঞ্চম বৃত্তে সৃজনশীলতার চরম শত্রু। 16 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 17 নম্বর প্রশ্ন, সর্বাত্মক রাষ্ট্র ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সর্বাত্মক রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ। অধ্যাপক অ্যালেন বল, ফাইনার প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী সর্বাত্মক রাজনৈতিক ব্যবস্থাকে ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থার একটি রূপ বলে মনে করেন। সর্বাত্মক রাজনৈতিক মতবাদ রাষ্ট্রের সার্বিক প্রাধান্যের কথা প্রচার করে। সেখানে ব্যক্তির জন্য রাষ্ট্র নয়, রাষ্ট্রের জন্যই ব্যক্তি। অধ্যাপক কোকার বলেছেন যে সর্বাত্মক রাষ্ট্র যে কোনো রাষ্ট্র ব্যবস্থার তুলনায় অধিক স্বৈরাচারমূলক রাষ্ট্র। সর্বাত্মক রাষ্ট্র হলো এমন একটি শক্তিশালী ও কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা যেখানে কোনো প্রকার বিরোধিতা বা সমালোচনা সহ্য করা হয় না, যেখানে শিল্প, বাণিজ্য প্রভৃতি সকল বিষয়ই সরকারের নিয়ন্ত্রণাধীন থাকে এবং যে শাসন ব্যবস্থায় উগ্র জাতীয়তাবাদ ও কমিউনিস্ট বিরোধিতা প্রাধান্য পায়। বলপ্রয়োগের মাধ্যমে রাষ্ট্রকে চরম প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করাই সর্বাত্মক রাষ্ট্রবাদের মুখ্য উদ্দেশ্য। প্যারা শেষ। প্যারা আরম্ভ। এই তত্ত্বটি যেসব রাষ্ট্রবিজ্ঞানী বা রাষ্ট্র দার্শনিকদের হাত ধরে বিকশিত হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হল জার্মান দার্শনিক ট্রিটস্কে, নিটসে, ইতালির দার্শনিক ও তাত্ত্বিক প্রেজোলিনি, জিওভিন্নি জেন্টাইল, গ্যাব্রিয়েল ডি অ্যানানজিও প্রমুখ। প্যারা রাষ্ট্র সম্পর্কিত এই মতবাদ রাষ্ট্রের ক্ষমতাসম্পন্ন টোটালিটারিয়ান বৈশিষ্ট্যকে তুলে ধরতে চায়। এই মতাদর্শ অনুসারে সামাজিক সমস্যাগুলির সমাধানকল্পে যে সংহতি গড়ে তোলার কথা বলা হয় সেখানে অন্য কোনো মতের গুরুত্ব অস্বীকার করা হয়, অর্থাৎ সর্বাত্মক মতই শ্রেষ্ঠ ও চূড়ান্ত বলে এই মতবাদ মনে করে। তারা চেয়েছে দেশের সব রকম পরিকল্পনা ও উন্নয়নের সবই হবে ফ্যাসিস্ট মতানুসারে। এই কারণে তাদের কাছে যা প্রতিষ্ঠা করা চিন্তার বাইরে তাকে প্রতিষ্ঠিত করতে বলপ্রয়োগেও তারা কুণ্ঠাবোধ করে না। দ্বিতীয় কোনো মতপ্রকাশের এখানে কোনো সুযোগ নেই। প্যারা শেষ। প্যারা আরম্ভ। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে উদ্ভূত অর্থনৈতিক সংকটের সময় বিপুল জনসমর্থন আদায়ের ফলস্বরূপ সর্বাত্মকবাদের আবির্ভাব ঘটে। উগ্র জাতীয়তাবাদ, জাতিবৈষম্য, ইহুদি বিদ্বেষ, বিশুদ্ধ রক্তের তত্ত্ব, সমাজতান্ত্রিক আন্দোলন প্রভৃতি সর্বাত্মকবাদ উদ্ভবের সময় বিশেষভাবে সক্রিয় ছিল। তাছাড়া তীব্র মুদ্রাস্ফীতি, বেকারত্ব, দারিদ্র্য, পুঁজিবাদী অর্থনীতির নগ্ন প্রতিযোগিতা
পুঁজিতান্ত্রিকতার বিরুদ্ধে মানুষের ক্ষোভ প্রভৃতি মিলিয়ে ইউরোপ তথা ইতালি ও জার্মানিতে মানুষের মধ্যে এক বিরূপ মনোভাব তৈরি হয়, যার ফলস্বরূপ জন্ম নেয় রাষ্ট্রীয় সর্বাত্মকবাদ। প্যারা শেষ, প্যারা আরম্ভ। সর্বাত্মকবাদ মনে করে সব কিছুই রাষ্ট্রকেন্দ্রিক, তাই রাষ্ট্র বহির্ভূত কোনো কিছুর অস্তিত্ব থাকা সম্ভব নয়। এখানে হেগেলীয় দর্শনের প্রভাব লক্ষ্য করা যায়, কারণ রাষ্ট্রকে হেগেল এমন একটি স্বাধীন সত্তা বলেছেন যার আছে রিয়েল উইল বা প্রকৃত ইচ্ছে, যা গণতান্ত্রিক ইচ্ছাকে প্রকাশ করে না। সর্বাত্মকবাদ রাষ্ট্রনৈতিক সর্বনিয়ন্ত্রণবাদকে আশ্রয় করে গড়ে উঠেছে। এই ব্যবস্থায় একটিমাত্র রাজনৈতিক দলের কথা বলা হয়। সর্বাত্মকবাদ রাষ্ট্রের ক্ষমতাসীন দল ছাড়া অন্য কোনো বিরোধী দলের অস্তিত্বকে স্বীকার করে না। সর্বাত্মকবাদ চায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রয়োগের দ্বারা নাগরিকদের সামাজিক ও অর্থনৈতিক জীবনকে সীমাবদ্ধ করতে। প্যারা শেষ, প্যারা আরম্ভ। এই মতবাদ অনুসারে কোনো রাষ্ট্রে সর্বাত্মকবাদ প্রতিষ্ঠার অন্যতম পদ্ধতি হল হিংসার আশ্রয় গ্রহণ। সর্বাত্মকবাদের ক্ষেত্রে তাদের মতাদর্শের বিরোধী ব্যক্তিদের উচ্ছেদ একটি ঘোষিত নীতি। সর্বক্ষমতা সম্পন্ন রাষ্ট্রনীতির অন্যতম উদ্দেশ্য হল হিংসা প্রকাশের সুযোগ। সর্বাত্মক মতবাদ যে ধরনের রাষ্ট্র ব্যবস্থার কথা বলে তা হল নৈতিক ও আদর্শগত বা ভাবগত অস্তিত্ব সম্পন্ন রাষ্ট্র। প্যারা শেষ, প্যারা আরম্ভ। সর্বাত্মক রাষ্ট্রে নারী স্বাধীনতা সংকুচিত। হিটলার মনে করেন নারীদের লক্ষ্য হওয়া উচিত কেবল জার্মান যোদ্ধার জন্মদান। তাই তিনি নারীদের অর্থনৈতিক কাজ থেকে বঞ্চিত করে গৃহবন্দী করে রাখার কথা বলেন। অর্থাৎ নারী স্বাধীনতায় সর্বাত্মকবাদের আস্থা ছিল না, বরং নারী জাতির প্রতি সর্বাত্মকবাদ অনাস্থা প্রকাশ করেছিল। প্যারা শেষ, প্যারা আরম্ভ। সর্বাত্মক রাষ্ট্রব্যবস্থা তথা প্রচারকার্যে উগ্র জাতীয়তাবাদ রেসিজমকে কাজে লাগিয়ে ঘৃণা, সন্ত্রাস, প্রতিহিংসা পরায়ণতা সৃষ্টি করে। এর মধ্যে দিয়ে উদারনীতিবাদ, প্রগতিবাদ, মুক্ত অর্থনীতি প্রভৃতি বাধাপ্রাপ্ত হয়। ট্রিটস্কে রাষ্ট্রকে শক্তির প্রতীক বলেছেন, অর্থাৎ এই মতবাদ ক্ষমতাকে পূজ্য বিষয় বলে মনে করে। এই মতানুসারে ক্ষুদ্র বা ছোট রাষ্ট্র হল পাপের প্রতীক, তাই রাষ্ট্র বিস্তারের জন্য যুদ্ধের প্রয়োজন আছে। এক্ষেত্রে যুদ্ধকে কোনো অন্যায় কাজ হিসেবে গণ্য করা হয় না। প্যারা শেষ, প্যারা আরম্ভ। সর্বোপরি সর্বাত্মক মতবাদ গণতন্ত্রের কথা বললেও তা ক্ষমতার প্রয়োগ ঘটিয়ে জনসাধারণের আনুগত্য প্রার্থনা করে এবং তাদের ওপর বিপ্লবী পন্থায় অর্থনৈতিক ও সামাজিক ভিত্তি স্থাপনে বিশেষ আগ্রহ প্রকাশ করে। পৃষ্ঠা 64। 17 নম্বর প্রশ্নের উত্তর শেষ। 18 নম্বর প্রশ্ন, কর্তৃত্ববাদের সংজ্ঞা, উৎস, উদাহরণ এবং প্রকারভেদগুলি আলোচনা করো। কর্তৃত্ববাদের সংজ্ঞা। কর্তৃত্ববাদ বা কর্তৃপক্ষের প্রতি অন্ধ আনুগত্যের মতাদর্শ হল কর্তৃত্ববাদ। কর্তৃত্ববাদের উপর ভিত্তি করেই রাষ্ট্রের রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠে। সেখানে যারা রাষ্ট্রের শাসক তাদের কর্তৃত্বই অথরিটি, সমস্ত কিছু নিয়ন্ত্রক। গণতন্ত্রের একটি সম্পূর্ণ বিপরীত মতাদর্শ হল কর্তৃত্ববাদ। প্যারা শেষ, প্যারা আরম্ভ। কর্তৃত্ববাদে নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক অধিকারের কোনো মূল্য নেই। কর্তৃত্ববাদে রাষ্ট্রের শাসক বা কর্তৃপক্ষই সর্বসেবা। গণতন্ত্রের মতন এখানে জনগণ শেষ কথা বলে না, শেষ কথা বলে রাষ্ট্র কর্তৃত্বের অধিকারী কর্তৃপক্ষ বা শাসক। এই শাসকের কর্তৃত্বের ঊর্ধ্বে কেউ নেই। এখানে সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা একজন রাষ্ট্রনায়ক বা গোষ্ঠীর হাতে কুক্ষিগত থাকে। প্যারা শেষ, প্যারা আরম্ভ। কর্তৃত্ববাদের উৎস। কর্তৃত্ববাদের উৎস হিসেবে যে মতবাদের কথা বলা হয় তা হল ঊনবিংশ শতাব্দীর ভাববাদ বা আদর্শবাদ। আদর্শবাদে দেখানো হয়েছে আগে রাষ্ট্র, পরে ব্যক্তি। রাষ্ট্রকে বাদ দিয়ে ব্যক্তি তার অস্তিত্বের কল্পনা করতে পারে না, অস্তিত্বকে কল্পনা করতে পারে না। তাই রাষ্ট্রের সঙ্গে ব্যক্তির কোনো বিরোধ থাকতে পারে না। এজন্য রাষ্ট্রবিরোধী কোনো অধিকার নাগরিকদের থাকবে না। শুধু তাই নয়, আদর্শবাদ একথাও মনে করে যে রাষ্ট্রের ইচ্ছার মধ্যেই ব্যক্তির ইচ্ছা নিহিত থাকে। এমনকি আদর্শবাদের প্রধান প্রবক্তা হেগেলের মতে রাষ্ট্র কোনো দোষ করতে পারে না। রাষ্ট্র হলো সর্বদোষ মুক্ত একটি শক্তি। কাজেই রাষ্ট্র কর্তৃত্ব যাই আদেশ দিক না
দিক তা নাগরিকদের মেনে চলতে হবে। যদি কোনো নাগরিক তা ব্যক্তি স্বাধীনতার অজুহাত দেখিয়ে রাষ্ট্রের আদর্শকে অমান্য করতে চায়, তাহলে বুঝতে হবে সেই নাগরিক সব বিচারবুদ্ধি হারিয়ে ফেলেছে। এভাবে ব্যক্তিকে রাষ্ট্রের পুতুলে পরিণত করে আদর্শবাদ রাষ্ট্রীয় স্বৈরাচার বা কর্তৃত্ববাদের পথ প্রশস্ত করে। প্যারা শেষ। কর্তৃত্ববাদের উদাহরণ। কর্তৃত্ববাদী শাসনের উদাহরণ হিসেবে স্পেনে ফ্র্যাঙ্কোর শাসনের 1939 কথা, ক্যাম্বোডিয়ান পিপলস পার্টির শাসনের 1979 কথা, আর্জেন্টিনায় জুয়ান পেরানের শাসনের 1976 কথা, ইজিপ্টে প্রেসিডেন্ট নাসেরের শাসনের 1956 কথা উল্লেখ করা যায়। প্যারা শেষ। কর্তৃত্ববাদের প্রকারভেদ। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা কর্তৃত্ববাদের কয়েকটি প্রকারভেদ বা শ্রেণীবিভাগের কথা উল্লেখ করেছেন। বারবারা গেডেসের মতে কর্তৃত্ববাদকে 7টি শ্রেণীতে ভাগ করা যেতে পারে। এগুলি হল: 1. প্রভাবশালী দলীয় শাসনে কর্তৃত্ববাদ। 2. সামরিক শাসনে কর্তৃত্ববাদ। 3. ব্যক্তিতান্ত্রিক শাসনে কর্তৃত্ববাদ। 4. রাজতান্ত্রিক শাসনে কর্তৃত্ববাদ। 5. অভিজাততান্ত্রিক শাসনে কর্তৃত্ববাদ। 6. পরোক্ষ সামরিক শাসনে কর্তৃত্ববাদ। এবং 7. উদারনৈতিক বা মিশ্র গণতন্ত্রের কর্তৃত্ববাদ। এখানেই শেষ হলো 18 নম্বর প্রশ্নের উত্তর। 19 নম্বর প্রশ্ন, কর্তৃত্ববাদের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য। কর্তৃত্ববাদের কতগুলি নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করলে কর্তৃত্ববাদের প্রকৃতি বা স্বরূপ সম্বন্ধে একটি স্পষ্ট ধারণা পাওয়া যায়। বৈশিষ্ট্যগুলি হল: 1. সীমিত রাজনৈতিক স্বাধীনতা। কর্তৃত্ববাদ নাগরিকদের যে রাজনৈতিক স্বাধীনতা দেয় তা হল সীমিত রাজনৈতিক স্বাধীনতা। কর্তৃত্ববাদী ব্যবস্থায় নাগরিকরা দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য বাক স্বাধীনতা, সভা সমাবেশ করার স্বাধীনতা, নির্বাচনে ভোট দেওয়ার স্বাধীনতা প্রভৃতি সবকিছুই সীমিত আকারে ভোগ করে থাকেন। 2. নিয়ন্ত্রিত গণমাধ্যম। কর্তৃত্ববাদী ব্যবস্থায় গণমাধ্যম বা মিডিয়া সরকারি নিয়ন্ত্রণে থাকে। এখানে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার মতো মিডিয়ার স্বাধীনতা থাকে না। কর্তৃত্ববাদী শাসকরা অনেক সময় তাদের সপক্ষে জনমত গঠনের জন্য গণমাধ্যমগুলিকে ব্যবহার করে থাকেন। 3. কেন্দ্রীভূত ক্ষমতা। কর্তৃত্ববাদী ব্যবস্থায় যাবতীয় ক্ষমতা রাষ্ট্রীয় কর্তৃত্বের অধিকারী নেতা বা গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত থাকে। এই রাষ্ট্রীয় ক্ষমতা তারা তাদের খেয়ালখুশি মতো স্বেচ্ছাচারীভাবে প্রয়োগ করেন। 4. বহুত্ববাদের ব্যাখ্যা। বহুত্ববাদের কোনো জায়গা নেই। গণতন্ত্রে বহুদলের বহুমত ও পথকে নিয়ে যে রাজনৈতিক বহুত্ববাদ গড়ে ওঠে, কর্তৃত্ববাদে তাকে প্রত্যাখ্যান করা হয়। কর্তৃত্ববাদে বিরোধী রাজনৈতিক দল একেবারে থাকে না তা কিন্তু নয়। বিরোধী রাজনৈতিক দল বা সংগঠন থাকলেও তাদের কাজকর্মের উপর নানান বিধিনিষেধ আরোপ করে তাকে সীমিত করে রাখা হয়। 5. নামমাত্র গণতান্ত্রিক প্রতিষ্ঠান। কর্তৃত্ববাদে গণতন্ত্রের সম্পূর্ণ বিপরীত একটি রাজনৈতিক ব্যবস্থা হলেও একে কিন্তু কোনোভাবেই একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র হিসেবে আখ্যা দেওয়া যাবে না। কর্তৃত্ববাদ এমন এক ব্যবস্থা যার মধ্যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিও থাকে, যেমন বিরোধী রাজনৈতিক দল বা সংগঠন, নির্বাচন কমিশন, গণমাধ্যম ইত্যাদি। তবে এদের ভূমিকাকে কর্তৃত্ববাদী শাসকরা নিয়ন্ত্রণ করেন বলে তারা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজকর্ম করতে পারে না। পরবর্তী 6. কৃত্রিম গণতান্ত্রিক আকৃতি। কর্তৃত্ববাদের একটি কৃত্রিম গণতান্ত্রিক চেহারা রয়েছে। কর্তৃত্ববাদী শাসকরা জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করে নিজেদের গণতান্ত্রিক বলে দাবি করেন, এমনকি জনপ্রিয় নেতা বলেও দাবি করেন। এই দুই পরিচয় ব্যবহার করে তারা নিজেদের ইচ্ছা মতন প্রশাসন পরিচালনা করে থাকেন। অনেক সময় দেশের আইনসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা নিজেদের খেয়ালখুশি মতন আইন তৈরি করেন বা প্রয়োজন মনে করলে সংবিধান সংশোধন, এমনকি সংবিধান পাল্টে ফেলার কাজও করেন। প্যারা শেষ। উত্তর 19 নম্বর প্রশ্নের শেষ একটা ছকে দেখানো হয়েছে। ছকের মাঝের বৃত্তে কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য। 1 নম্বর
বৃত্তে সীমিত রাজনৈতিক স্বাধীনতা, 2 নম্বর বৃত্তে নিয়ন্ত্রিত গণমাধ্যম, 3 নম্বর বৃত্তে কেন্দ্রীভূত ক্ষমতা, 4 নম্বর বৃত্তে বহুত্ববাদের প্রত্যাখ্যান, 5 নম্বর বৃত্তে নামমাত্র গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং 6 নম্বর বৃত্তে কৃত্রিম গণতান্ত্রিক আকৃতি। এই সঙ্গে 19 নম্বর প্রশ্ন শেষ হলো। পৃষ্ঠা 65। 20 নম্বর প্রশ্ন, কর্তৃত্ববাদের গুণ বা সুবিধাগুলি আলোচনা করো। কর্তৃত্ববাদের গুণ বা সুবিধা। কর্তৃত্ববাদ বলতে বোঝায় এমন এক মতাদর্শ যেখানে ব্যক্তির স্বাধীন চিন্তা ও স্বাধীন কর্মকাণ্ডের পরিবর্তে রাষ্ট্রীয় কর্তৃত্ব বা কর্তৃপক্ষের প্রতি অন্ধ অনুগত্যকে গুরুত্ব দেওয়া হয়। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা একজন নেতা বা গোষ্ঠীর কর্তৃত্বের নিয়ন্ত্রণে কুক্ষিগত থাকে। এই নেতা বা গোষ্ঠী দেশের সংবিধানকে অগ্রাহ্য করে নিজেদের খেয়াল খুশি মতো স্বেচ্ছাচারীভাবে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে কর্তৃত্ব বজায় রাখে। কর্তৃত্ববাদের উল্লেখযোগ্য গুণগুলি হল: 1. দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। কর্তৃত্ববাদী প্রশাসন গণতান্ত্রিক ব্যবস্থার চেয়ে জরুরি বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। দেশ যখন প্রাকৃতিক বিপর্যয় বা সংকটের মধ্যে পড়ে তখন পরিস্থিতি মোকাবিলায় কর্তৃত্ববাদী প্রশাসন দ্রুত সিদ্ধান্ত নিয়ে থাকে। প্যারা শেষ। 2. রাজনৈতিক স্থিতিশীলতা। কর্তৃত্ববাদে রাজনৈতিক স্থিতিশীলতা বা স্থায়িত্ব দেখা যায়। ঘন ঘন সরকার পরিবর্তনের রাজনৈতিক অস্থিরতা এখানে চোখে পড়ে না। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা দেশে একটি স্থায়ী সরকার গড়ে তুলতে পারে। প্যারা শেষ। 3. দ্রুত উন্নয়ন। কর্তৃত্ববাদী প্রশাসন একক নেতৃত্বের পরিচালনায় চালিত হয় বলে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমলাতান্ত্রিক বাধা বা জটিলতা থাকে না। এর ফলে দ্রুত উন্নয়ন ঘটানো সম্ভব হয় এবং চালু প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়ন করা যায়। প্যারা শেষ। 4. সুস্পষ্ট দিশা। কর্তৃত্ববাদী ব্যবস্থার একটি সুস্পষ্ট দিশা বা পথ নির্দেশনা থাকে। এর ফলে উন্নয়নমূলক কাজকর্মের রূপায়ণ এবং জাতীয় ও আন্তর্জাতিক নীতির বাস্তব রূপায়ণ অনেক সহজ হয়। এই সঙ্গে 20 নম্বর প্রশ্নের উত্তর শেষ। একটি ছকের মধ্যে দেখানো হয়েছে মধ্যের বৃত্তে কর্তৃত্ববাদের গুণ: 1. দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, 2. সুস্পষ্ট দিশা, 3. দ্রুত উন্নয়ন, 4. রাজনৈতিক স্থিতিশীলতা। পরবর্তী প্রশ্ন 21 নম্বর, কর্তৃত্ববাদের দোষ বা অসুবিধাগুলি আলোচনা করো। কর্তৃত্ববাদের দোষ বা অসুবিধা। কর্তৃত্ববাদের প্রধান দোষগুলি হল: 1. স্বাধীনতার অভাব। কর্তৃত্ববাদী ব্যবস্থায় সীমিত রাজনৈতিক অধিকার ভোগের সুযোগ থাকে বলে এখানে নাগরিকদের স্বাধীনতা অনেক সীমিত আকারে থাকে। নাগরিকরা তেমন সক্রিয় ভূমিকা পালন করতে পারে না। তাই কর্তৃত্ববাদী শাসকের স্বৈরাচারী হয়ে ওঠার যথেষ্ট আশঙ্কা থাকে। এই সীমিত স্বাধীনতা শুধু যে নাগরিক অধিকার লঙ্ঘনের পথ প্রশস্ত করে তাই নয়, এর ফলে মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনাও ঘটতে দেখা যায়। প্যারা শেষ। 2. দুর্নীতি। ক্ষমতার কেন্দ্রীকরণ ও কাজের জন্য জবাবদিহির অভাব কর্তৃত্ববাদের প্রধান বৈশিষ্ট্য। কর্তৃত্ববাদী প্রশাসনকে তার কাজের জন্য কারো কাছেই জবাবদিহি করতে হয় না। অন্যদিকে এখানে সমস্ত ক্ষমতাই কর্তৃত্ববাদী শাসক বা তার গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত থাকে। এর ফলে দুর্নীতি বৃদ্ধি পায়। প্যারা শেষ। 3. স্বৈরাচারের আশঙ্কা। কর্তৃত্ববাদের যাবতীয় রাষ্ট্রীয় ক্ষমতা একজন কর্তৃত্ববাদী শাসক বা গোষ্ঠীর কুক্ষিবদ্ধ থাকে বলে স্বৈরাচারের চেহারা নিতে পারে, একথা অনেকে মনে করেন। যেহেতু কোনো বিরোধী দল বা বিরোধী শক্তি কর্তৃত্ববাদী ব্যবস্থায় তেমন সক্রিয় ভূমিকা পালন করতে পারে না, তাই কর্তৃত্ববাদী শাসকের স্বৈরাচারী হয়ে ওঠার যথেষ্ট আশঙ্কা থাকে। প্যারা শেষ। 4. সীমিত উদ্ভাবন ও সৃজনশীলতা। কর্তৃত্ববাদী ব্যবস্থা চিন্তা ও প্রকাশের স্বাধীনতাকে অত্যন্ত সীমিত করে রাখে বলে নাগরিকদের মধ্যে নতুন নতুন উদ্ভাবন ও সৃজনশীলতার বিকাশ ঘটার কোনো সুযোগ থাকে না। এর ফলে একটি দমবদ্ধ করা পরিবেশের সৃষ্টি হয়, যা সৃজনশীল নাগরিকদের পক্ষে অসহনীয় হয়ে ওঠে। প্যারা শেষ। 5. সামাজিক অস্থিরতা। কর্তৃত্ববাদের যেভাবে ভিন্ন মতকে দমন করে
দমন করা হয়, তার ফলে জনগণের মধ্যে সামাজিক অস্থিরতা ও অসন্তোষ দেখা দেয় বলে অনেকে মনে করেন। শিক্ষিত, সচেতন, দায়িত্বশীল নাগরিকরা বেশিরভাগ ক্ষেত্রে কর্তৃত্ববাদী শাসকের মতকে মেনে নিতে পারে না। কর্তৃত্ববাদী শাসক নিজের মতকে যেভাবে সবার উপরে চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করে, তাকে মেনে নেওয়াটা সচেতন নাগরিকদের পক্ষে সবসময় সম্ভব হয় না। এর ফলে সামাজিক অস্থিরতা ও অসন্তোষ প্রবল আকার ধারণ করে। এর সঙ্গে 21 নম্বর প্রশ্নের উত্তর শেষ। একটি ছকে দেখানো হয়েছে কর্তৃত্ববাদের দোষ মাঝের বৃত্তে। 1 নম্বর স্বাধীনতার অভাব, 2 নম্বর বৃত্ত দুর্নীতি, 3 নম্বর বৃত্ত স্বৈরাচারের আশঙ্কা, 4 নম্বর বৃত্ত সীমিত উদ্ভাবন ও সৃজনশীলতা এবং 5 নম্বর বৃত্ত সামাজিক অস্থিরতা। উত্তরটি শেষ। বক্সের মধ্যে মূল্যায়ন। পরিশেষে বলা যায়, আধুনিক গণতান্ত্রিক বিশ্বে কর্তৃত্ববাদ কখনোই সুশাসন দিতে পারে না। গণতান্ত্রিক মূল্যবোধ, বহুত্ববাদ ও ব্যক্তি স্বাধীনতাকে কর্তৃত্ববাদ যেভাবে ক্ষুণ্ণ করে, তা সভ্যতার অগ্রগতির পথে এক অন্তরায় ছাড়া আর কিছুই নয়। মূল্যায়ন শেষ। বক্সের মধ্যে পৃষ্ঠা 66। পরবর্তী প্রশ্ন 22 নম্বর। কর্তৃত্বমূলক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। কর্তৃত্বমূলক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। কর্তৃত্ববাদের মূল কথা হল চরম রাজনৈতিক ক্ষমতা ও কর্তৃত্বের উপর একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা। যে সমস্ত সরকার এই ধরনের নিরঙ্কুশ ক্ষমতার দাবিদার, অথবা যে সমস্ত সরকারের মধ্যে নিরঙ্কুশ ক্ষমতার অস্তিত্ব বিরাজমান, সেই সরকার হলো কর্তৃত্ববাদী সরকার। কর্তৃত্ববাদে আইনের বৈধতা বিষয়ক কোনো রকম ক্ষমতা ও অধিকার থাকে না। তাছাড়া কোনো রকম রাজনৈতিক বিরোধিতাও এখানে অনুপস্থিত। রাজনৈতিক বিরোধিতা কর্তৃত্ববাদে রাষ্ট্রদ্রোহিতা নামে পরিচিত। তাই কর্তৃত্ববাদে রাজনৈতিক বিরোধিতাকারীকে চরম নিপীড়নমূলক শাস্তি পেতে হয়। প্যারা শেষ, প্যারা আরম্ভ। কর্তৃত্ববাদের দৃষ্টিতে দেশের নাগরিকরা শাসক ও শাসিত এই দুভাগে বিভক্ত। এখানে শাসক নিজেকে আই এম দ্য স্টেট নামে অভিহিত করে। তাই এরূপ ব্যবস্থায় শাসক বা সরকার এবং রাষ্ট্রের মধ্যে কোনোরূপ পার্থক্য করা হয় না। কোনো বিরোধী দল বা শক্তি কোনো রকমভাবে যাতে প্রচারে সামিল হতে না পারে, কর্তৃত্বমূলক সরকার সেদিকে সদা দৃষ্টি রাখে। সরকার এখানে চেষ্টা করে যে শাসিত জনগণ তাদের মতামতকে যেন কোনোভাবে প্রতিষ্ঠা করতে না পারে। এরূপ ব্যবস্থায় গণসার্বভৌমিকতার ধারণাটির অবসান ঘটে। প্যারা শেষ, প্যারা আরম্ভ। কর্তৃত্বমূলক রাজনৈতিক ব্যবস্থার কোনরূপ সুস্পষ্ট সংজ্ঞা নেই। মূলত এই ব্যবস্থা ভিন্ন ভিন্ন রাজনৈতিক ব্যবস্থার সমন্বয় গড়ে ওঠে। স্বাভাবিকভাবেই এই ব্যবস্থা হল উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা ও সমাজতান্ত্রিক ব্যবস্থার সম্পূর্ণ বিপরীত ব্যবস্থা। কাজেই কর্তৃত্বমূলক রাজনৈতিক ব্যবস্থায় যে বিষয়গুলি সুস্পষ্ট হয়ে ওঠে তা হল কোনো রকম রাজনৈতিক প্রতিযোগিতার উপর নিষেধাজ্ঞা আরোপ, অতিরিক্ত মাত্রায় বলপ্রয়োগ, ব্যক্তি স্বাধীনতার উপর নিষেধাজ্ঞা, বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ, সামরিক এলিটদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ প্রভৃতি। কাজেই কর্তৃত্বমূলক রাজনৈতিক ব্যবস্থার কতকগুলো বিশেষ বৈশিষ্ট্য বিদ্যমান। যেমন 1. নিয়ন্ত্রণ আরোপ। কর্তৃত্বমূলক রাজনৈতিক ব্যবস্থায় অবাধ রাজনৈতিক প্রতিযোগিতা চলে না। কর্তৃত্ববাদী শাসক এক্ষেত্রে বাধানিষেধ বা নিয়ন্ত্রণ আরোপ করে থাকে। কাজে নির্বাচনের সময় এই ব্যবস্থায় গণতন্ত্রের মতো রাজনৈতিক দলগুলির মধ্যে অবাধ প্রতিযোগিতা চলে না। প্যারা শেষ। 2. অবাধ অধিকার। কর্তৃত্বমূলক ব্যবস্থায় শাসক বা গোষ্ঠী নিজেদের মধ্যে রাষ্ট্র বলে মনে করে। এরূপ ব্যবস্থায় শাসক চূড়ান্ত রাজনৈতিক ক্ষমতা ও কর্তৃত্বের উপর একচেটিয়া বা অবাধ অধিকার আরোপ করে থাকে। প্যারা শেষ। 3. আনুগত্য। কর্তৃত্ববাদী শাসক জনগণের আনুগত্য আদায়ের জন্য বলপ্রয়োগ করতে দ্বিধাবোধ করে না। কাজে এই ব্যবস্থায় কর্তৃত্ব ও ক্ষমতাকে জনগণের উপর সরাসরি আরোপ করা হয়। সরকারের উদ্দেশ্য জনগণের নিকট থেকে আনুগত্য আদায়। প্যারা শেষ। 4. গণমাধ্যম। কর্তৃত্বমূলক শাসন ব্যবস্থায় গণমাধ্যম বা মিডিয়া সমূহের নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না। এগুলির ওপর বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করা হয়। বলা যায় গণমাধ্যমগুলো সরকারের কক্ষিগত থাকে এবং সরকার কর্তৃক
কর্তৃক এগুলি নিয়ন্ত্রণ হয়। প্যারাশেষ 5। মতাদর্শ। কর্তৃত্বমূলক ব্যবস্থায় শাসক দল জনগণের সামনে একটি মতাদর্শ উপস্থিত করে। ক্ষমতাসীন দল যে মতাদর্শ উপস্থাপন করেন তা আসলে একটি মন গড়া মতাদর্শ। এরূপ রাষ্ট্র ব্যবস্থায় আইনের অনুশাসন থাকে না, কাজেই স্বৈরী শাসন কায়েম করার ক্ষেত্রে কোনো বাধাও থাকে না। প্যারাশেষ 6। বিচার ব্যবস্থা। কর্তৃত্বমূলক শাসন ব্যবস্থায় বিচার বিভাগ তার নিরপেক্ষতা বজায় রাখতে পারে না, কারণ এই ব্যবস্থায় বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করা হয়। অন্যভাবে বলা যায় যে এরূপ ব্যবস্থায় অন্যতম একটি বৈশিষ্ট্য হল শাসক কর্তৃক বিচার বিভাগকে নিয়ন্ত্রণ। প্যারাশেষ 7। সামরিক শাসন। কোনো কোনো দেশে সামরিক বাহিনীর প্রধানের দ্বারা অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন সাধিত হয়। গণতান্ত্রিক সরকারের পতন ঘটিয়ে কায়েম হয় কর্তৃত্বমূলক সামরিক রাজনৈতিক ব্যবস্থা। এরূপ ব্যবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হয় না, বরং বলা যায় যে নির্বাচনের প্রহসন হয় এবং রাজনৈতিক ক্ষেত্রে অস্থিরতা বিরাজ করে। প্যারাশেষ 8। সামরিক প্রবর। কর্তৃত্বমূলক ব্যবস্থায় সামরিক প্রবর বা এলিটদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সমাজে তাদের প্রভাব কার্যকর হলে সামাজিক ব্যবস্থায় অনাবস্থার সৃষ্টি হয়। তারাই সবকিছু নিয়ন্ত্রণকারী হিসেবে ভূমিকা পালন করে। প্যারাশেষ 9। গণতন্ত্রের বিরোধী। কখনো কখনো কর্তৃত্বমূলক শাসন ব্যবস্থায় প্রতিযোগিতামূলক নির্বাচনের ব্যবস্থা শাসক গোষ্ঠী কর্তৃক গৃহীত হলেও আসলে তা বিরোধী দলগুলোর শক্তিকে পরখ করার এবং তাকে দমন করার একটি কৌশল মাত্র। প্যারা আরম্ভ। পরিশেষে কর্তৃত্বমূলক শাসন ব্যবস্থায় 3টি রাজনৈতিক ধারার মিশ্রণ লক্ষ্য করা যায়, যেমন সামরিক শাসন, আধা সামরিক শাসন এবং সমাজতান্ত্রিক ব্যবস্থা। এছাড়া কর্তৃত্বমূলক রাজনৈতিক ব্যবস্থার 2টি রূপ প্রত্যক্ষ করা যায়, যথা একনায়কতান্ত্রিক ব্যবস্থা এবং ফ্যাসিবাদী ব্যবস্থা। এখানেই 22 নম্বর প্রশ্নের উত্তর শেষ। একটি ছকে দেখানো হয়েছে বৃত্তের মাঝে কর্তৃত্বমূলক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। 1 নম্বর বৃত্তে নিয়ন্ত্রণ আরোপ, 2 নম্বর বৃত্তে অবাধ অধিকার, 3 নম্বর বৃত্তে আনুগত্য, 4 নম্বর বৃত্তে গণমাধ্যম, 5 নম্বর বৃত্তে মতাদর্শ, 6 নম্বর বৃত্তে বিচার ব্যবস্থা, 7 নম্বর বৃত্তে সামরিক শাসন, 8 নম্বর বৃত্তে সামরিক প্রবর এবং 9 নম্বর বৃত্তে গণতন্ত্র বিরোধী। এখানেই 22 নম্বর প্রশ্ন শেষ। পৃষ্ঠা 67। 23 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় প্রকৃতি আলোচনা করো। প্রশ্নটি এইচএস মডেল কোয়েশ্চেন 2024-এর WBCHSC-তে দেওয়া আছে। ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি ভারতের সংবিধানের গঠনগত দিক থেকে যুক্তরাষ্ট্রীয় কার্যত এককেন্দ্রিক সপক্ষে যুক্তি। কাঠামোগত দিক থেকে ভারত একটি যুক্তরাষ্ট্র, অথচ সংবিধানের কোথাও ভারতকে যুক্তরাষ্ট্র বলা হয়নি, বলা হয়েছে রাজ্যসমূহের ইউনিয়ন অফ স্টেটস। ফলে প্রশ্ন দেখা দিয়েছে যে ভারত কি প্রকৃতই যুক্তরাষ্ট্র? প্যারা আরম্ভ। মূলত 3 দিক থেকে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি বিচার করা যায়। 1. ভারতের সংবিধানে স্বীকৃত কিছু যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য। 2. ভারতের সংবিধানে অনুপস্থিত কোনো যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য। 3. ভারতীয় শাসন ব্যবস্থার অন্তর্নিহিত প্রকৃতি। ভারতীয় শাসন ব্যবস্থার অন্তর্নিহিত প্রকৃতি। প্যারা আরম্ভ। 1. ভারতীয় সংবিধানে স্বীকৃত কিছু যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য। সংবিধানে ভারতকে যুক্তরাষ্ট্র বলা না হলে যুক্তরাষ্ট্রের মৌল বৈশিষ্ট্যগুলির অস্তিত্ব ভারতীয় শাসন ব্যবস্থায় দেখা যায়, যেমন 1. দ্বৈত সরকার। যুক্তরাষ্ট্রের অপরিহার্য বৈশিষ্ট্য অনুযায়ী ভারতীয় শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় ও আঞ্চলিক সরকারগুলির সহাবস্থান লক্ষ্য করা যায়। বর্তমানে 24টি অঙ্গরাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে ভারতীয় যুক্তরাষ্ট্র গঠিত। 2. লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার চাহিদা অনুযায়ী ভারতে একটি লিখিত এবং আংশিক দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে। 3. ক্ষমতা বন্টন। সংবিধানের 7ম তফসিলে 3টে তালিকার বন্ধনীর মধ্যে কেন্দ্রীয়, রাজ্য ও যুগ্ম মাধ্যমে কেন্দ্রীয় ও আঞ্চলিক সরকারগুলির মধ্যে সুনির্দিষ্টভাবে ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে। প্যারা শেষ।
4. সংবিধানের প্রাধান্য। সংবিধানকে দেশের সর্বোচ্চ মৌলিক আইনের মর্যাদা দিয়ে ভারতীয় শাসন ব্যবস্থায় সংবিধানের প্রাধান্য স্বীকৃত রয়েছে। সর্বস্তরের শাসন কর্তৃপক্ষকে সংবিধান মান্য করেই দায়-দায়িত্ব সম্পাদন করতে হয়। প্যারাশেষ 5. যুক্তরাষ্ট্রীয় আদালত। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার রীতি অনুযায়ী ভারতীয় সুপ্রিম কোর্ট যুক্তরাষ্ট্রীয় আদালতের দায়িত্ব পালন করে। সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা ও রক্ষাকর্তা এবং কেন্দ্র রাজ্য বিরোধের নিষ্পত্তিকারী প্রতিষ্ঠান হিসেবে সুপ্রিম কোর্ট ভারতীয় শাসন ব্যবস্থার এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। দাঁড়ি প্যারাশেষ 6. দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার মতোই ভারতীয় কেন্দ্রীয় আইনসভা বন্ধনীর মধ্যে পার্লামেন্ট বন্ধনী শেষ দ্বিকক্ষ বিশিষ্ট, যার উচ্চকক্ষে বন্ধনীর মধ্যে রাজ্যসভা বন্ধনী শেষ রাজ্যগুলির প্রতিনিধিত্বের ব্যবস্থা স্বীকৃত হয়েছে। প্যারাশেষ 7. স্বতন্ত্র রাজস্ব ব্যবস্থা। সংবিধানের কেন্দ্র রাজ্য স্বতন্ত্র রাজ্য ব্যবস্থা উল্লেখিত হয়েছে। ফলে কেন্দ্র বা রাজ্য কোনো সরকারকে আর্থিক কারণে অন্য সরকারের উপর পুরোপুরি নির্ভর করতে হয় না। প্যারাশেষ এরপর 2. ভারতের সংবিধানে অনুপস্থিত কয়েকটি যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য। যুক্তরাষ্ট্রীয় কয়েকটি মৌল বৈশিষ্ট্য ভারতীয় সংবিধান শাসন ব্যবস্থায় নেই। সেজন্য অনেকে ভারতকে একটি পূর্ণাঙ্গ যুক্তরাষ্ট্র বলে অভিহিত করতে চাননি। এই বৈশিষ্ট্যগুলি হল 1. রোমান 1 আংশিক দুষ্পরিবর্তনীয় সংবিধান। ভারতীয় সংবিধান সম্পূর্ণ দুষ্পরিবর্তনীয় নয়। পার্লামেন্ট সংবিধানের মূল কাঠামো ছাড়া অন্য যে কোনো অংশের পরিবর্তন করতে সক্ষম। প্যারাশেষ রোমান 2 আইনসভার উচ্চকক্ষে রাজ্যগুলির সমপ্রতিনিধিত্বের অস্বীকৃতি। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ভারতের কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষে অঙ্গরাজ্যগুলির সমান প্রতিনিধিত্ব স্বীকৃত হয়নি। জনসংখ্যার ভিত্তিতে প্রতিনিধি সংখ্যা নির্ধারিত হওয়ায় আইনসভা উচ্চকক্ষে বড় ও জনবহুল রাজ্যগুলির থেকে বেশি সংখ্যক এবং ছোট ও অপেক্ষাকৃত কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্যগুলি থেকে কম সংখ্যক প্রতিনিধি প্রেরিত হয়। প্যারাশেষ রোমান 3 সুপ্রিম কোর্টের সীমাবদ্ধতা। মার্কিন সুপ্রিম কোর্টের মতন ভারতীয় সুপ্রিম কোর্ট আইনের যথাবিহিত পদ্ধতি বন্ধনীর মধ্যে অর্থাৎ আইনের গুণাগুণ বিচার বন্ধনী শেষ অনুসারে বিচার কাজ পরিচালনা করতে পারে না। তাছাড়া পার্লামেন্ট ইচ্ছা করলে সংবিধান সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের রায়কে অকার্যকরী করতে সক্ষম। প্যারাশেষ রোমান 4 রাজ্যগুলির আংশিক স্বাধিকার। ভারতীয় যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলির স্বাধিকার পুরোপুরি রক্ষিত হয়নি। পার্লামেন্ট আইন করে যে কোনো রাজ্যের নাম, সীমানা ইত্যাদি পরিবর্তন করতে পারে। প্যারাশেষ রোমান 5 দ্বৈত নাগরিকত্বের অস্বীকৃতি। মার্কিন যুক্তরাষ্ট্রের মতন ভারতের অঙ্গরাজ্যগুলির অধিবাসীদের আলাদা কোনো নাগরিকত্ব দেওয়া হয়নি। ভারতের দ্বৈত নাগরিকত্বের নীতি স্বীকৃত হয়নি। প্যারাশেষ 6 রোমান 6 রাজ্যগুলির স্বতন্ত্র সংবিধানের অনুপস্থিতি। মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ডের মতন ভারতে অঙ্গরাজ্যগুলির স্বতন্ত্র কোনো সংবিধান নেই। কেন্দ্র ও রাজ্য উভয় শাসন ব্যবস্থাই একটিমাত্র সংবিধানের দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্যারাশেষ রোমান 7 স্বতন্ত্র রাজ্য বিচার ব্যবস্থার অস্বীকৃতি। ভারতের বিচার ব্যবস্থা এক ও অখণ্ড। স্বতন্ত্র রাজ্য বিচার ব্যবস্থা এখানে স্বীকৃত হয়নি। প্যারাশেষ এরপর 3 নম্বর ভারতীয় শাসন ব্যবস্থার অন্তর্নিহিত প্রকৃতি। ভারতীয় শাসন ব্যবস্থার অন্তর্নিহিত প্রকৃতি পর্যালোচনা করলে কোনো কেন্দ্রিকতার প্রতি একটি প্রবল ঝোঁক লক্ষ্য করা যায়। বিভিন্ন ক্ষেত্রে এই কেন্দ্র প্রবণতা সুস্পষ্ট। প্যারাশেষ 1 গঠনগত দিক থেকে ভারতকে যুক্তরাষ্ট্র হিসেবে অভিহিত করার যৌক্তিকতা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তাদের মতে একত্রীকরণ বা বিভক্তিকরণ এই দুটি পদ্ধতি কোনোটির মাধ্যমেই ভারতীয় যুক্তরাষ্ট্র গঠিত হয়নি। প্যারাশেষ রোমান 2 আইন
কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা ক্ষমতা বন্টনের এই তিনটি তালিকার বাইরে অবশিষ্ট ক্ষমতাগুলি এখানে কেন্দ্রীয় সরকারের হাতে অর্পণ করা হয়েছে। এছাড়া এক, যুগ্ম তালিকাভুক্ত বিষয়গুলিতে রাজ্যের কোনো আইন কেন্দ্রীয় আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হলে রাজ্যের আইনের অসঙ্গতিপূর্ণ অংশ বাতিল বলে বিবেচিত হয়। পৃষ্ঠা 68। 2, রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করার ব্যাপারে রাজ্যগুলির একক ক্ষমতা স্বীকৃত হলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে কেন্দ্রীয় আইনসভা বা সংসদের রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা রয়েছে। প্যারাশেষ 3, রাষ্ট্রপতি কোনো রাজ্যে সাংবিধানিক অচলাবস্থা ঘোষণা করে সেই রাজ্যের আইনসভার ক্ষমতা সংসদের হাতে দিতে পারেন। থার্ড ব্র্যাকেটের মধ্যে 356 নম্বর ধারা। ব্র্যাকেট শেষ। প্যারাশেষ 4 নম্বর, রাজ্যপাল মনে করলে রাজ্যের আইনসভায় গৃহীত কোনো বিলকে জাতীয় স্বার্থের প্রশ্নে রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠাতে পারেন। এছাড়া কেন্দ্রের নির্দেশে রাজ্যপাল বিলে স্বাক্ষর দিতে অসম্মতি জানিয়ে বা পুনর্বিবেচনার জন্য সেটিকে আইনসভার কাছে ফেরত পাঠিয়ে রাজ্য আইনসভার কাজে বাধা সৃষ্টি করতে পারেন। প্যারাশেষ রোমান 3, প্রশাসন। 1, 256 নং ধারা সংবিধানের অনুযায়ী প্রতিটি রাজ্যের প্রশাসনিক কর্তৃপক্ষকে সংসদীয় আইনের সঙ্গে সঙ্গতি রেখে প্রশাসন পরিচালনা করতে হবে। প্যারাশেষ 2, 257 1 নম্বর ধারা সংবিধানে বলা হয়েছে যে রাজ্যগুলিকে এমনভাবে শাসন ক্ষমতা প্রয়োগ করতে হবে যাতে কেন্দ্রীয় প্রশাসনিক ব্যবস্থা ব্যাহত না হয়ে পড়ে। প্যারাশেষ 3, 257 2 নম্বর এবং 3 নম্বর ধারা জাতীয় স্বার্থ রক্ষার জন্য বা সামরিক কারণে কেন্দ্র রাজ্যগুলিকে যোগাযোগ ব্যবস্থা ও রাজ্যের অন্তর্গত রেলপথ রক্ষণাবেক্ষণের নির্দেশ দিতে পারে। প্যারাশেষ 4 নম্বর, 258 1 নম্বর ধারা সংবিধান অনুযায়ী রাজ্যের সম্মতিক্রমে রাষ্ট্রপতি শর্ত সাপেক্ষে বা শর্তহীনভাবে সংশ্লিষ্ট রাজ্য সরকার বা রাজ্যের সরকারি কর্মচারীদের উপর বিশেষ কয়েকটি কাজের দায়িত্ব দিতে পারেন। প্যারাশেষ 5 নম্বর, 262 নং ধারা আন্তঃরাজ্য নদী এবং নদী উপত্যকাগুলিকে নিয়ে বিভিন্ন রাজ্যের মধ্যে বিরোধ বাঁধলে কেন্দ্রীয় আইনসভা আইন প্রণয়ন করে তার নিষ্পত্তি করতে পারে। প্যারাশেষ 6, 363 নং ধারা প্রশাসন পরিচালনার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সহযোগিতার জন্য রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে আন্তঃরাজ্য পরিষদ গঠন করতে পারেন। প্যারাশেষ 7 নম্বর, 312 নম্বর ধারা সংবিধান অনুসারে সমগ্র দেশের জন্য পদস্থ প্রশাসনিক কর্মচারী IAS এবং পদস্থ পুলিশ কর্মচারী IPS নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে। প্যারাশেষ 8 নম্বর, 352 নম্বর ধারা সমগ্র দেশ বা দেশের কোনো অংশে জরুরি অবস্থা জারি হলে রাজ্যের যাবতীয় প্রশাসনিক কাজকর্ম কেন্দ্রের নির্দেশ অনুযায়ী পরিচালিত হয়। প্যারাশেষ 9 নম্বর, 356 নং ধারা সংবিধানের 356 নং ধারা অনুসারে কোনো রাজ্য সরকার কেন্দ্রের নির্দেশ যথাযথভাবে মেনে না চললে রাষ্ট্রপতি শাসনতান্ত্রিক অচলাবস্থা উদ্ধৃতির মধ্যে জারি করে সংশ্লিষ্ট রাজ্যের শাসনভার সরাসরি নিজের হাতে অথবা রাজ্যপাল বা অন্য কোনো শাসন কর্তৃপক্ষের হাতে দিতে পারেন। প্যারাশেষ 10 নম্বর, রাজ্যপালদের উপর কেন্দ্রের নিয়ন্ত্রণ। রাষ্ট্রপতি রাজ্যগুলির প্রশাসনিক প্রধান হিসেবে রাজ্যপালকে নিয়োগ করেন। রাষ্ট্রপতির পরামর্শদাতা হিসেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা রাজ্যপালের নিয়োগ ও অপসারণের ব্যাপারে ক্ষমতা প্রয়োগ করে। প্যারাশেষ রোমান 4, আর্থিক বিষয়। আর্থিক বিষয়ে কেন্দ্রের প্রাধান্য দেখা যায় যেমন: 1, রাজ্য ও কেন্দ্রীয় তালিকা বহির্ভূত বিষয় সংক্রান্ত ক্ষমতা। রাজস্ব আদায়ের ব্যাপারে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন দুটি পৃথক তালিকায় করা হলেও দুটি তালিকার বাইরে অবশিষ্ট ক্ষমতাগুলি কেন্দ্রের হাতে ন্যস্ত হয়েছে। প্যারাশেষ 2, অর্থ কমিশন নিয়োগের ক্ষমতা।
প্রতি 5 বছর অন্তর কেন্দ্রীয় সরকারের পরামর্শে রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করেন। অর্থ কমিশন সম্পূর্ণরূপে একটি কেন্দ্রীয় কমিশন হওয়ায় এক্ষেত্রে কেন্দ্র পরোক্ষভাবে রাজ্যগুলির উপর নিয়ন্ত্রণের সুযোগ পায়। প্যারাশেষ 3। আর্থিক জরুরি অবস্থায় রাজ্যের আর্থিক নীতি নিয়ন্ত্রণের ক্ষমতা। সংবিধানের 360 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করে রাজ্যের সরকারগুলিকে কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতি অনুসরণ নির্দেশ দেন। প্যারাশেষ 4। রাজ্যগুলি হিসাব নিকাশ পরীক্ষার ক্ষমতা। রাজ্য সরকারগুলির আয় ব্যয় লেনদেনের হিসাব পরীক্ষার জন্য অ্যাকাউন্ট্যান্ট জেনারেল এবং কন্ট্রোলার ও অডিটর জেনারেলকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। এছাড়া কেন্দ্র কর্তৃক যোজনা কমিশন বন্ধনীর মধ্যে প্ল্যানিং কমিশন বন্ধনী শেষ গঠন ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আর্থিক ক্ষেত্রে কেন্দ্র প্রাধান্যের ইঙ্গিত দেয়। এখানেই 23 নম্বর প্রশ্নের উত্তর শেষ। মন্তব্য বক্সের মধ্যে এই আলোচনা থেকে এটা স্পষ্ট হয়ে ওঠে যে ভারতীয় যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকার অত্যন্ত শক্তিশালী এবং রাজ্যগুলির ক্ষমতা বিশেষভাবে সীমিত। এই কারণে অনেকে মনে করেন ভারতীয় সংবিধান গঠনের দিক থেকে যুক্তরাষ্ট্রীয় কিন্তু কার্যত এককেন্দ্রিক। অধ্যাপক কেসি হোয়ার ভারতকে একটি আধা যুক্তরাষ্ট্র কোয়াসি ফেডারেল বলে অভিহিত করেছেন। তবে বর্তমান রাজনৈতিক ব্যবস্থার প্রেক্ষাপটে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতিকে সহযোগিতামূলক বা সমবায়িক যুক্তরাষ্ট্র বলে অভিহিত করাই সবচেয়ে বাস্তবসম্মত। মন্তব্য শেষ বক্সের মধ্যে এবং এই সঙ্গে বর্ণনাধর্মী উত্তরও শেষ। তৃতীয় অধ্যায়।